আমি নিজে আমার মনে নেই, কিন্তু আমার খুব খুব আমাকে, আমি জানি না হয়তো এক একটা মানুষের শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে প্রথমে চোখে মুখে জল নিয়ে তোমার ঘরে জল দিয়ে তারপরে মারুলি দিলাম। আর জানো, আজকে মারুলি দেওয়ার পর এখনও পর্যন্ত কিন্তু ঝাড় দেওয়া হয়নি, মানে উঠোনগুলো ঝাড়ু দেওয়া হয়নি। বাবা দেখছি আজকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল, তাই ভাবলাম তাহলে আগে চাটা করে নিই, তারপরে তখন উঠোনগুলো ঝাড়ু দেবো। চা বানানোর পর বাবাকে চা দিয়েছিলাম, তারপরে মাঝখানে অনেকগুলোই কাজ সেরেছি গো। ওই যে উঠোনগুলো ঝাড়ু দিয়েছি, তারপরে রুদ্রসোনাকে ঘুম থেকে উঠিয়েছি, ওকে ব্রাশ করিয়েছি, খাইয়েছি, রেডি করিয়েছি, তারপরে ওকে স্কুলের গাড়িতে দিয়েও চলে এসেছি। তারপরে দেখো আমি গাদা গাদা জামা কাপড় নিয়ে বসে পড়লাম আবারও। কয়েকদিন থেকেই তোমরা দেখছো প্রত্যেক দিন আমি কাচাকুচি করছি, তবুও যেন আমার কাচাকুচির আর শেষ হচ্ছে না। কি বলো তো, বিয়ে বাড়ি গেছিলাম, অনেক অনেক জামা কাপড় নিয়ে যেতে হয়েছিল, পুরো 2 ব্যাগ নিয়ে গেছিলাম। তো সেইগুলো এক এক করে প্রত্যেক দিন কাচছি। আর কি বলো তো, একদিনে না সবটা কাচলে হবে না, মানে কাচতে তো অনেকটা সময় লাগে। একদিন যদি আমি সব ভিজিয়ে দিই তাহলে কিন্তু কাচাকুচি করতেই আমার অনেকটা সময় লেগে যাবে। আর একটা কাজ নিয়ে তো আমার পড়ে থাকলে হবে না, আমাকে তো আরও অনেক কাজ করতে হবে সংসারের। তো সেই জন্য প্রত্যেক দিন একটু একটু করে দিচ্ছি। তবে এটাকে একটু বলা যায় না, দেখো পুরো এক বালতি আবার গামলাতে এখনও ভিজিয়েই যাচ্ছি। আর এই যে ব্যাগটা পড়ে আছে, এই ব্যাগটা নিয়ে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো যে আমি ওই যে রিসেপশানে গিয়েছিলাম এই ব্যাগটা আমাকে একদমই মানায়নি। তো কি বলো তো, আমার না আর কোনো ছোট ব্যাগ নেই। আর তাছাড়াও মানে এই ব্যাগটা নিয়ে গেছিলাম, ওই যে চাদর নিয়ে গেছিলাম, রুদ্র সোয়েটার নিয়ে গেছিলাম, ওগুলো আমরা যাওয়ার সময় টোটোতে পরে গিয়েছিলাম, আবার বাড়ি আসার সময়তেও ঢাকা নিয়েছিলাম। তখন যখন লজে আমরা ঢুকেছিলাম তখন ওই ব্যাগটাই খুলে রেখেছিলাম, তো সেই জন্য ব্যাগটা আমাকে নিয়ে যেতেই হয়েছিল। আর তাছাড়াও ছেলেকে যদি কোথাও নিয়ে যাই আমি, আমাকে কিন্তু 1 বোতল জল, একটা রুমাল, এক্সট্রা রুদ্রর একটা জামা প্যান্ট আমাকে নিতেই হয়। তো আমি যদি ছোট কোনো ব্যাগ নিই তাহলে কি হবে বলো, রুদ্রর একটা মানে জামা, তারপরে জলের বোতল, এগুলো তো ধরবে না। তো সেই জন্য আমাকে এই ব্যাগটাই নিয়ে যেতে হয়েছিল। তো তোমরা বলেছো সত্যি একটু বেমানান ছিলাম আমি ওখানে, মানে ওই শাড়ির সঙ্গে ওই সাজে আমাকে ব্যাগটা মানায়নি, সেটা আমিও স্বীকার করছি। আমিও মনে মনে ভাবছিলাম ব্যাগটা একদমই মানাচ্ছে না, তবে কোথায় রাখবো, নিজের ব্যাগ নিজের কাছেই রেখেছিলাম। তো যাই হোক, তোমরা এই যে বলেছো তাতে আমার একটুও খারাপ লাগেনি গো। তোমাদের এই কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। আমার তো বলছি, আমারও নিজের মনে হয়েছিল আমাকে একদমই ব্যাগটা নিয়ে ভালো লাগছে না। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো ভেজালাম, একটু পরে কাচবো, এখন কাচছি না। তো তারপরে দেখো চা মুড়ি খাওয়া কিছু বাসন ছিল, সেই সমস্ত বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর পাড়ে। আজকে বৃহস্পতিবার, তাই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হেসেলে যে ঝুড়িগুলো থাকে, মানে ওই তরকারি পাতি ঢাকা দেওয়া, সেগুলোও নিয়ে এসেছি। আর যেই গামলাটায় ভাত মানে ঢালা হয় সেই গামলাটাও নিয়ে এসেছি। মানে একটুখানি ভাত ছিল, লালিকে দিয়ে দিলাম, তারপরে গামলাটা নিয়ে এসে গামলাটাও ধুয়ে নিলাম। এক এক করে কাজগুলো সেরে নিলাম, তারপরেই দেখো স্নান করে নিয়েছি। আর অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম যে, ওগুলো দিদিদের ওই পাকা ঘরের ওখানেই মেলে দিয়ে এসেছি। আর এই যে আমার শাড়িটা দেখো এখানেই মেললাম, আমি আর পরে গেলাম না। আর ওগুলো কাচাকুচি করে আগে মেলেছিলাম, তারপরে স্নান করেছিলাম। তো যাই হোক, মা একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে দেখো এখানে বসে আছে, মানে এখানে ব্রাশ করলো, তারপরে চামড়ি খেলো, এত বেলাতেই খেলো। মা এখন একটু দেরি করেই ওঠে, তোমাদেরকে তো আগেও বলেছি। তো যাই হোক, তারপরে দেখো চুলটা আমি মুছে নিলাম, এই যে গামছাটা এখানে মেলে দিলাম, চিরুনিটাও হাতে করে নিয়ে এসেছি। আর স্নান করার পর রোদে দাঁড়িয়ে থাকতে না বেশ ভালোই লাগে, ভাবলাম ওই মোটা চিরুনিটা দিয়ে এই চুলের ঝোরটা একটু ছাড়িয়ে নিই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে তখন ঘরে গিয়ে আর একবার
ভালো করে চুলটা আঁচড়ে নেব। একটু পরেই রান্নাবান্না বসাতে হবে, তাই ভাবলাম টাইম কলে যখন জল পড়ছে তাহলে এই হাঁড়িটায় জল ধরে রাখি ভাত রান্না করার জন্য। এই হাঁড়িটাতেই ভাত হবে, আর এটাতে তো আর মাটি লেপা ঝামেলা নেই, এটাতে তো মাটি দিই না। তো সেই জন্য ভাবলাম এক হাঁড়ি জল ধরে রেখে দিই। এক হাঁড়ি বলতে পুরোটা দেবো না, ওই হাফ হাঁড়ি আর কি জল রাখবো, এই জলটাতে ভাত রান্না হবে। আর এদিকে দেখো অনেক কিছুতে জল ধরে রাখা হয়েছে। মানে কি বলো তো, এই জলগুলো এখানেই ধরে রাখা হয়, ওই যে আমার সবজি ধোয়া হয়, তারপরে ভাতের জন্য যে চালটা ধুই চাল ধোয়া হয়, মানে অনেক কিছুই কাজে লাগে। জলটা আসে তখন যত যা বড় বড় জায়গা আছে সব কিছুতেই আর কি জল তুলে রেখে দিই। তো যাই হোক, ওদিকে জলটা রাখলাম, তারপরে দেখো সবজিপাতিগুলো নিয়ে চলে এলাম উনুন সালে। এখন তো আর রোদে বসে থাকতে পারছি না, মানে স্নান করার সময় তখন দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল, তবে এই যে বসে বসে সবজি আর কাটতে পারছি না। তো যাই হোক, ওইদিকে দেখো কালকে যে পালং শীষটা নিয়ে আসা হয়েছিল শীষটা কেটে নিলাম। আর এই যে বেগুনটা দেখো কত বড় বেগুন। তো চলো বেগুনটা কেটে দেখি বেগুনটা কি বুড়ো। আমার তো মনে হচ্ছিল বুড়ো হবে, তবে না গো, এই যে দেখো কাটা হয়ে গেছে, মানে বীজ হয়েছে, তবে যে খাওয়া যাবে না একদমই বুড়ো হয়ে গেছে তেমনটা নয়, মানে খাওয়ার মতনই। তো যাই হোক, বেগুনটা কাটতেও খুব ভালো লাগছে, অত বড় বেগুন দেখতেই ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে আমি ধামাটা নিয়ে এলাম, ধামাতে জল নিয়ে এলাম, দিয়ে দেখো সবজিগুলো মানে ধুয়ে নেবো। এবার কি বলো তো, আলুতে না মাটি লেগে থাকে, মানে একটু একটু মাটি তো থাকে, বালি বালি বলো, তো সেই জন্য ভাবলাম একটুখানি ভিজিয়ে রাখি তাহলে ভালো আর কি ধোয়া হবে। তো সেই জন্য একটুখানি ভিজিয়ে রাখলাম, তারপরে এই যে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো কাটা হলো, তারপরে সবজিগুলো ধুলাম, ধুয়ে আবার জল ঝরাতে দিলাম, তারপরে দেখো মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম। তো সবজি কাটার আগে মাকে স্নান করিয়ে দিতাম। তখন কি বলো তো, মা যেখানটায় স্নান করে না সেখানে আর কি রোদ আসেনি, তো আমি ভাবলাম তাহলে একটু পরেই করাবো। মা বললো যে ঠান্ডা লাগবে, তাহলে ওখানে করবো না, এখন তুমি সবজিপাতিটা কেটে নাও তারপরে স্নানটা করিয়ে দেবে। তো কাটা হলো, ধোয়া হলো, তারপরে দেখো মাকে স্নানটা করিয়ে দিলাম। আর আজকে দিদি ভাগ্নি ওরা বাড়িতে নেই, দিদি একটু বিডিও অফিসে গেছে ভাগ্নিকে নিয়ে। তো তো যাই হোক, মাকে এদিকে চুলটা আঁচড়ে দিলাম, তারপরে দেখো সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। চলো মাকে রেডি করানো হলো, মাকে এবার মুড়ি দিয়ে দিই। মা তো একটু বেলা করেই খায় ওই 10টার মুড়িটা, তো সেই জন্য একটু মানে দুপুরের দিকটাও একটু বেলা করে আর কি দেওয়া হয়। মাকে মুড়ি দিলাম, তারপরে দেখো এদিকে আমি অনেকক্ষণই হয়েছে রান্নাবান্না বসিয়েছি, ভাতটা নেমে গিয়েছে আর চচ্চড়িটাও করা হয়ে গেছে। আর আজকে তো নিরামিষ রান্নাবান্না হচ্ছে, আজকে বৃহস্পতিবার। এখন করব আমি নিরামিষ যে টকটা বানাই সেই টকটা করব। তো দেখো মানে এমন উনুনটা জ্বলতে শুরু করেছিল, ওইদিকে ভাতের ফ্যানটা ঝরাতে মানে গেছিলাম আমি, কড়াইটা আবার ওই দিকটায় বসিয়ে গেছিলাম, এত পোড়া পুড়ে যাচ্ছিল। কড়াইটা দেখো এক সাইডে অনেকটাই পুড়ে গিয়েছে। তো যাই হোক, টক রান্না করার জন্য প্রথমে তেল দিয়েছিলাম, এই টকে বেশি তেল না দিলেও হবে, অল্প একটু তেল দিলেই হবে। তো তারপর দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম 2টো টমেটো, তারপরে হলুদ লবণ দিলাম, টমেটোটা একটু মানে নরম করে নিলাম। তারপরে দেখো দিয়ে দিলাম সর্ষে আর লঙ্কা বাটা, সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছিলাম, একটা লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দিইনি। তারপরে ওটাকে একটু নাড়াচাড়া করলাম, দিয়ে দেখো সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু তো তোমরা জানোই সিদ্ধ করে জলটা ফেলে দিই তারপরে রান্না করি। তার উপরে দেখো দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা বড়ি, যেটা কালো কলাইয়ের বড়ি হয় সেই বড়িটা। তারপরে এবার ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তারপরে দেখো দিয়ে দিলাম জল। এবার একটু টকবগিয়ে ফুটিয়ে নেব, ঝোলটা একটু কমে আসবে, তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর এটাই হচ্ছে আমাদের আজকে নিরামিষ টক। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে গো, কদিন তো মানে ওইদিকে দুদিন মাঠে গেলাম সর্ষে কাটতে, দিয়ে আসতে দেরি হচ্ছিলো। কালকে তো রান্নাবান্না বসিয়েছিলাম অনেক দেরিতে, আজকে একটু তাড়াতাড়ি বসানো হয়ে গেছিলো। রান্নাবান্না হয়ে গেছে, উনুন সালে নেতা দিয়ে দিয়েছি, হাঁড়ি কড়াই মাজা হয়ে গেছে। এখন দেখো মা আর আমি বসে আছি, দুজনে বসে গল্প করছি। খাওয়া দাওয়া করবো, তবে খাওয়া দাওয়ার টাইম এখনও হয়নি, আর না হলেও খাওয়া দাওয়া করা যেত, তবে কী বলো তো, বাবা রুদ্র বাবা ওরা নেই, ওরা গেছে মাঠে। কারণ একটা সর্ষের জমিতে, ওইদিকে 2টো সর্ষের জমিতে সর্ষে পেকে গিয়েছিল, ওই যে কাটা হয়েছে, ঘরে নিয়ে আসা হয়েছে। আর এই দিককার জমিগুলোতে এখনও মানে সর্ষে ধরতে শুরু করেছে, আর খুব পোকা হয়েছে, যে জবা পোকা বলে না, ওই জবা পোকাগুলো খুব হয়েছে, যে হলুদ শাড়িতে লেগে যায়, ওই পোকাগুলো প্রচুর হয়েছে, মানে মোটা হতে দেবে না জানো তো। তো সেই জন্য মানে বীজ দিতে গেল, কীটনাশক নিয়ে এসছে, তো দিতে গেল, স্প্রে করতে গেল। বাবা রুদ্র বাবা গেছে, ওরা আসবে, স্নান টান করবে, তারপরে তখন খাওয়া দাওয়া করবো। আর আজকে দিদি ভাগ্নি ওরাও বাড়িতে নেই, ওরা একটু গেছে ওই অফিসে গেছে, ভাগ্নি কি কাগজপত্র আর কি জমা দিতে দিদি অফিসে গেছে। তো ওরাও কখন আসবে জানি না, গেছে ওরাও অনেকক্ষণ। তো কিছুক্ষণ বসে থাকবো। আর উঠোনগুলো ঝাড় দিতে আছে, উঠোনগুলো ঝাড় দেবো একটু পরে দেবো। আর এখন ঝাড় দিলে কী হয় জানো তো, মানে রাস্তাটা ঝাড় দিয়ে দেবো, দিয়ে আবার মাঠ থেকে ছাগলগুলো বাড়ি আসবে, সব পটি করতে করতে যাবে, যে রাস্তা একদম আবার সে ঝাড় দিতে হবে বিকেলবেলা।
তাই একটু দেরি করেই দেবো। আর যা প্রচণ্ড রোদ, কি বলবো, এবছর না খুব গরম হবে বুঝলে, প্রচণ্ড রোদের তাপ এখন থেকে। আমার রোদ লাগছে, ঘরে যাবেন নাকি? আসুক বাবারা, একাই নিয়ে যাওয়া যাবে না, বাবা আসবে, রুদ্র বাবা আসবে, তখন নিয়ে যাওয়া হবে। রান্না করতে করতে আবার রুদ্র স্কুল থেকে এলো, রুদ্রকে খেতে দিলাম, রুদ্রকে স্নান করিয়ে দিয়েছি, মানে হ্যাঁ চারিদিকে ছুটোছুটি এমন অবস্থা। তো চলো বসে থাকবো না, কাজ তো আছে, কাজ খুঁজলেই কাজ পাওয়া যাবে, সংসারে কাজ নেই বলাটা কি ভুল। এই যে জামা কাপড়গুলো মেলা আছে, এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিই। আর দিদিদের ওই ঘরে মেলে এসেছি, ওগুলো একটু উল্টো পাল্টা করে দিয়ে আসতে হবে, এখন শুকাবে না। রুদ্র বাবার জিন্স প্যান্টগুলো সব কেচেছি, তো ওগুলো একটু উল্টো পাল্টা করে দিয়ে আসবো, শুকনোগুলো নিয়ে আসবো, আর এগুলো এখন তুলে নিচ্ছি। চলো, আমার আর বসে থাকার জো আছে গো, বললাম না যেই দিকে তাকাবো সেই দিকেই কাজ। ওই যে ঘুঁটেগুলো পরশু দিনকে মেলা হয়েছিল, অর্ধেক ঘুঁটে শুকিয়ে গেছে, মানে এই দিকটার যেগুলো আমি তুলছি সেটা আগের দিনের দেওয়া, এটা এই দিকটা হচ্ছে পরে দেওয়া। তো এই দিকগুলো শুকিয়ে গেছে, ভাবলাম এই ঘুঁটেগুলো তাহলে তুলে নিই, তাই উনুন শাল থেকে বস্তাটা নিয়ে এলাম। ওই বস্তাতে ঘুঁটে ভরাই ছিল, তা ওটাতে ধরে যাবে, তাই ওই বস্তাটা নিয়ে এসে দেখো ঘুঁটেগুলো তুলে নিচ্ছি। আর এগুলো এখন থাক, কালকের দিনটা রোদ পাবে, তখন কালকে ওই ঘুঁটেগুলো দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, আয়না চিরুনি নিয়ে চলে এলাম বিকেলবেলায় ছাদে, কিছু কাজ ছিল নিচে, সেই কাজগুলো করলাম, তারপরে এলাম। আর একটু বাইরে বসেও ছিলাম, মানে সবাই বসে গল্প করছে। তো কী বলো তো, কটা বোতল ফাঁকা ছিল, বোতলগুলো ভরতে গিয়েছিলাম, তো তখন দেখলাম সব গল্প করছে। বোতলগুলো জল ভরে রেখে কলপারে এখানে রেখেছিলাম, দিয়ে ভাবলাম আমি একটু গল্প করি, দিয়ে গল্প করলাম, দিয়ে গল্প করে ঘরে এলাম। যে এখন দেখো চুল আঁচড়াবো, একটু হাত পায়ে তেল নিলাম, যা বাতাস দিচ্ছে সারাটা দিন, হাত মুখ একদম ফেটে ফেটে যাচ্ছে, চচ্চর চচ্চর করছে। দিয়ে আবার তেল নিলাম, দিয়ে ভাবলাম ছাদে যাই, ছাদে গিয়ে চুলটা আঁচড়ে আসি, তাই ছাদে চলে এলাম। চলো এখন চুলটা আঁচড়ে নিই। আর এই তো গরম আসছে, এবার শুধু কিন্তু ছাদে আসতে ভালো লাগবে বিকেল, এই মানে সূর্য ওঠার পর বেশ বাতাস দেবে, ভালো লাগবে। চারিদিকে গানের আওয়াজ, ওদিকে কোনো অনুষ্ঠান আছে গান হচ্ছে, এদিকে মনে হচ্ছে গান হচ্ছে, চারিদিকেই গান হচ্ছে গো। আর ভালো লাগছে, চারিদিকটা কি সুন্দর গানে গানে ভর্তি, গানগুলো শোনাও যাচ্ছে। সেই আমাদের পাশের গ্রাম অনেকটা দূরে হচ্ছে জানো তো, তাও মনে হচ্ছে গানগুলো শোনা যাচ্ছে। আর হ্যাঁ, দুদিন তো তোমরা দেখলে বিকেলবেলায় যাচ্ছিলাম সর্ষে কাটতে, তবে আজকেও যাব ভেবেছিলাম, তো বাবা রুদ্র বাবা বলছে আজকে নাকি কাটা হবে না। যেগুলো মানে কি বলো তো, কিছু কিছু কাটা হবে, কিছু কিছু কাটা হবে না, তবে কাটা হবে যেগুলো, সেই গাছগুলোতেও না মানে ছোট ছোট হয়ে আছে, মানে এখনও পাকেনি, এরকম হয়ে আছে। তো বাবা বললো একদম পাকুক, পাকলে তখন একবারে কেটে নেবো, তাহলে যেতে হবে না আর। তো সেই জন্য আজকে আর গেলাম না। তো চলো আজকে বিকেলটা একটু রেস্ট হলো, তাও দুদিন একটু বেশি চাপ হয়ে যাচ্ছিল, একদম সকালে বিকালে মাঠের কাজ, তারপরে সারাদিন ঘরের কাজ। আর বিয়েবাড়ি গেছিলাম বলে এই যে এই কৌটোটার মধ্যে সিঁদুরের এটা ভরে নিয়েছিলাম, কারণ সিঁদুরের এই যে সিঁদুরের এগুলোতে গোটাতে সিঁদুরময় হয়ে থাকে, ওইটার ভিতরে ভরে নিয়ে গেছিলাম, এখনও ওই রকমই আছি। চলো সিঁদুরটা এবার পরে নিই। বেশ অনেকক্ষণ চুল আঁচড়ানোর পর ছাদেই ছিলাম, ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে দেখো নিচে এসে চা করলাম। দিদি আজকে সন্ধ্যাবাতি দিয়েছে, আর এই যে বারান্দাটা দেখো একটু ধোয়া ধোয়া লাগছে, মানে মনে হচ্ছে যেন ক্যামেরাটা ঝাপসা ঝাপসা, তবে না গো, ক্যামেরাটা ঝাপসার জন্য নয়, দিদি এইমাত্র সন্ধ্যাবাতি দিল তো, ও ধূপ দেখিয়েছিল, তো সেই জন্য আর কি ধোয়াগুলো আর কি ঘরে আছে, তো সেই জন্য আর কি ধোয়া ধোয়া লাগছে। তো যাই হোক, বাবাকে চা দিলাম, তারপরে দেখো মা তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মুড়ি খায়, মুড়ির সাথে একটু চা খায়, তো সেই জন্য মায়ের জন্য একটু মুড়ি নিয়ে এলাম আর চা নিয়ে এলাম। আর রুদ্র সেই স্কুল থেকে এসে ব্যাগটা এখানেই রেখে দিয়েছে, তাই ওর ব্যাগটা ঘরে রেখে আসছি। আর ভাগ্নেকে বললাম মুড়ি খাবে না, ও বললো একটু পরে খাবে। ভালো লাগে। আমি একটু মফস্বলের টাউনে থাকি তো, হ্যাঁ ওই জীবনটা মাঝে কিছুটা আমার
যেমন বৈবাহিক জীবন ছিল, আমি ভোগ করেছি, তো ওইগুলো আমার খুব মনে পড়ে যায় তখন। খুব খুব ভালো লাগে, একটু মিস করি না তোমার মানে প্রোগ্রাম না একদিন দুটোর সময় না দিলে সাতটায় দেবো বলে সেদিন খুব হ্যাঁ অস্থির লাগে। মানে কোনো দিন মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে অবশ্য আমার খুব ভালো লাগে। আমি আমার আত্মীয় আছে মৌরেশ্বরে, আচ্ছা হ্যাঁ, তা আমি খালি বলি যে যখন তোদের বাড়ি যাব, তোদের বাড়ি গেলে আমাকে একবার নিয়ে যাবি। আমি আচ্ছা অবশ্যই আসবেন। বলবে, হ্যাঁ তোমার কে আত্মীয় বেরিয়েছে। তা আমি যদি কোনোদিন যাই অবশ্যই যাবো। আমার তোমার খুব ইচ্ছা আছে, আমার তোমার বাড়িতে গিয়ে তোমাকে দেখা করার ভীষণ ইচ্ছা আছে। মন খারাপ করিয়েন না, কান্নাকাটি করিয়েন না। আপনি কথাগুলো বলছেন তো মনে হচ্ছে আপনি কান্নাকাটি করছেন। না, আমার সত্যি একটু কষ্ট। আমি অনেক দিন থেকে আমার কতদিন প্রোগ্রামটা দেখছি আমি নিজে, আমার মনে নেই, কিন্তু আমার খুব খুব আমাকে, আমি জানি না হয়তো এক একটা মানুষের এক একজনের প্রতি একটা ফিলিংস আসে, হ্যাঁ, হয়তো সেই ফিলিংস থেকে, সেই দুর্বলতা থেকে তোমার প্রতি আমার একটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে মানুষ তো দেখতে দেখতে চোখের সামনে থাকলে সেটা সেই অনুভূতিটা তৈরি হয়, আর দূরে থাকলে একটু বেশি হয়। কাছে হয়ে গেলে তখন হয় কি সম্পর্কটা একটু অন্যরকম হয়ে যায়। একটা দূরে তো ওই জন্য খুব ভালো, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি অন্তর থেকে তোমাকে আশীর্বাদ করছি। ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। ভালো থাকবে। আর তুমি যতটা ছুটছো অতটা ছুটবে না, নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবে, সবসময় খাওয়া দাওয়ার প্রতি একটু লক্ষ্য রাখবে। হ্যাঁ, মানুষের তো শরীর এনার্জিটা সবসময় থাকে না, সবাইকে মিলেমিশে চারিদিকটা না ছোট ছোট করে করলে না চারিদিকটা সামাল দিতে পারি না, তো করতে হয় কি, বুঝতেই তো পারছেন। সেটা বুঝতেই পারছি, কিন্তু তাহলেও নিজেকে একটু সময় দিবে, অবশ্যই একটু সময় দেবে। সকালবেলায় যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সন্ধেবেলায় আমি বসেছিলাম সেই জামা কাপড়গুলো গোছাতে, তো গুছিয়ে রাখছিলাম। এই যে রুদ্র জামা প্যান্টগুলো, এগুলো তো মানে ভরা থাকে আর কি, সবসময় ব্যবহার করা নয়, কোথাও গেলে এগুলো পরায়, তো সেই জন্য গোছাচ্ছিলাম আর একদিকে রুদ্রসোনাকে পড়াচ্ছিলাম। তো হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে, তো ফোনটা আমি ধরলাম। তো যিনি ফোন করেছিলেন তিনি মায়ের বয়সের, মায়ের তুলো, মা বলে সম্মান করছি। আর আগেও নাকি তিনি আমাদের ফোনে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেনি। তো আজকে মানে ফোনটা আমি ধরাতে তিনি এতটা খুশি, কি বলবো তোমাদেরকে। তোমরা তো মানে দেখলে কথা বলাটা, মানে রীতিমতো উনি আমার সাথে কথা বলতে বলতে কান্না করে ফেললেন। মানে এতটা খুশি হয়েছে, এতটা আনন্দ হয়েছে আমার সাথে কথা বলতে পেরে। সত্যি গো, এটা না আমার পরম পাওয়া, যে কেউ আমার জন্য আমাকে এতটা ভালোবাসে। যে আর বারবার তিনি বলছিলেন যে তুমি আমার মেয়ের মতো, মেয়ের মতো, দূরে থাকো, তোমাকে ভালোবাসি। হ্যাঁ গো, আমি তোমাদের সবার মেয়ের মতো, যারা বয়স্করা আছো, কাকিমা, মাসিমা, পিসিমা, যারা আমার ভিডিও দেখো, আমি তো তোমাদের মেয়েই, সে দূরে থাকি বা কাছে থাকি। আমি তোমরা যেমন আমাকে মেয়ের মতো ভালোবাসো, আমিও কিন্তু যারা বড়রা আমার ভিডিও দেখে তাদেরকে মায়ের মতোই ভালোবাসি। সত্যি ওনার কথাগুলো মানে মন ছুঁয়ে গেল, কি বলবো। মানে এতটা উনি ইমোশনাল হয়ে পড়বে আমার সাথে কথা বলতে বলতে, আমি ভাবতেই পারিনি। আর উনি বলছিলেন এটাও যে আমার ভিডিওগুলো দেখে তেনার মানে আগেকার কিছু কথা মনে পড়ে যায়। তো সত্যি আমার খুব ভালো লাগলো কথাগুলো শুনে। আর এমনভাবে যে কান্নাকাটি করবে সত্যি কখনোই ভাবিনি, যে কেউ আমার সাথে কথা বলতে পেরে এতটা আনন্দিত হবে আর আনন্দে কান্না করে ফেলবে। তো যাই হোক, আমি নিজেই জানি না আমি তোমাদেরকে কতটা ভালোবাসতে পেরেছি আর কতটা তোমাদের মন জয় করতে পেরেছি। তবে এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো আর অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। সত্যি মানে এই যে ভালোবাসাগুলো, এতটা ভালোবাসা পাবো আমি স্বপ্নেও কখনো ভাবিনি। আর তোমাদের এই মেয়ে, তোমাদের মেয়েই থাকবে, তোমরা প্রত্যেক দিনই মেয়ের ভিডিও ইউটিউবে দেখতে পাবে। আর আর যেই মা আর কি ফোন করেছিল, সেই মায়ের অডিও ক্লিপটা আমি একটু ভিডিওতে অ্যাড করেছি, তো মা কিছু মনে করবেন না। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।